আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। তুমি মিথ্যা বলো না, আমি কিন্তু সবটা জেনেই ছাড়বো। আমার মন বলছে তুমি কুহু আপার বিষয়েও কিছু জানো। এবার যেন আরও ঘাবড়ে গেলেন দাদিমা। কি বলবেন বুঝতে পারছেন না। রাগান্বিতা ক্ষিপ্ত মেজাজ, সে আজ জেনেই ছাড়বে। রাগান্বিতা দাদিমার দিকে তাকিয়ে বলল, আমায় বলো সব। দাদিমা শাড়ির আঁচল চেপে কাঁদলেন। রাগান্বিতার বুকটা হঠাৎই কেঁপে উঠল। সে দাদিমাকে জড়িয়ে ধরে বলল, তুমি কাঁদছো কেন দাদিমা? দাদিমা চুপ রইলেন। রাগান্বিতা দাদিমাকে নিয়ে জানালার পাশে বসল। জানালার কপাট খুলতেই ঘুটঘুটে অন্ধকার পরিবেশটা নজরে আসলো প্রথম। তারপর আকাশের চাঁদখানা দেখা গেল। রাগান্বিতা কিছু বলল না। দাদিমা অনেকক্ষণ চুপ থেকে বলল, কুহুরে কেউ মারে নাই রাগান্বিতা, কুহু তোর আব্বার মুখে চুলকানি মাইখা মইরা গেছে, নিজেই নিজের পাপ ধুইতে বিষ খাইছে। রাগান্বিতার চোখ থমথমে, গলায় কণ্ঠস্বর গেল থেমে। আপা বাবার মুখে চুনকালি দিয়েছে। রাগান্বিতা থমথমে গলাতেই বলল, আপা কি করছিল? মুখে আঁচল চেপে বলল দাদিমা। কুহু পুয়াতি আসিল। থমথমে গেল রাগান্বিতা। পায়ের মাটিটা বুঝি সরে যাচ্ছিল এক মুহূর্তের জন্য। কান দিয়ে যেন ধোয়া বের হলো। সে স্তব্ধ। তার আপা বিয়ের আগে? না না, রাগান্বিতার বিশ্বাস হলো না তার আপা কলঙ্কিত নয়। রাগান্বিতা কিছুতেই এটা বিশ্বাস করতে পারে না। দাদিমা মিথ্যে বলছে, তার আপা পবিত্র ছিল। মৃত বলে কি যা খুশি তাই শুনে নিয়ে বিশ্বাস করে নিবে রাগান্বিতা? থমথমে চেহারা নিয়ে বসে আছে রাগান্বিতা, মুখে কথা নেই। নির্জীব চুপচাপ পরিবেশ। রাতের আকাশটাও বুঝি গেল থমকে। রাগান্বিতার পানে তাকালো দাদিমা। অশ্রু ভেজা চোখ নিয়েই বললেন তিনি, রাগান্বিতা। রাগান্বিতা ছলছল দৃষ্টিতে তাকালো দাদিমার চোখের দিকে। চোখ দুটো কেমন পানি টলটল করছে। দাদিমা বললেন, কাইন্দ না রাগান্বিতা। রাগান্বিতা আরও অনেকক্ষণ চুপ থাকলো। কিছু ভেবে প্রশ্ন করল, আপা কার সাথে সম্পর্ক ছিল? জানি না। আপার কার সাথে সম্পর্ক ছিল? আপারে তো কখনো সেইভাবে কোনো মানুষের সাথে কথা বলতে দেখিনি। আপা তো ঘর থেকে বের হতো না। গ্রামের অনেক মানুষই তো আপারে ঠিকভাবে চিনতো না। তাহলে এগুলান কিছু জানি না। রাগান্বিতা আবার চুপ হয়ে গেল। তার যেন বিশ্বাসই হচ্ছে না। রাগান্বিতা নিজের চোখ মুছল, শান্ত গলায় বলল, এগুলো সব মিথ্যা। আমার আপা পবিত্র ছিল। তুমি মিথ্যে কথা বলছো। মিথ্যা কইলেই সব সত্য মিথ্যা হইয়া যায় না রাগান্বিতা। রাগান্বিতা দমে গেল। সত্য এত কঠিন কেন? রাগান্বিতা কিছুক্ষণ চুপ থেকে আবার প্রশ্ন করল, আর শাপলার সাজ? এবার যেন থমকে গেলেন দাদিমা। এই কথা কি রাগান্বিতাকে বলা ঠিক হবে? মোতালেব তো বারণ করেছিল। কি হলো, কথা বলছো না কেন? হাপলার লগে কোনো কথা আসিল না। তুমি ভয় কেন পেয়েছিলে, সত্যি করে বলো। তোমারে কইছিলাম তো, ওসবে পোকামাকড় সাপ কোপ থাহে। রাগান্বিতার কণ্ঠস্বর ধীরে ধীরে তীক্ষ্ণ হলো। সে জোরালো গলায় বলল, মিথ্যা বলো না দাদিমা। দাদিমা তাও চুপ করে রইলেন। ভেতরে ভেতরে কি যেন ভাবছেন। রাগান্বিতা দাদিমার হাবভাব প্রখর করল, বলল, তুমি আজও ভয় পাচ্ছ কি লুকাচ্ছ আমার থেকে? বলো দাদিমা, আপার সাথে জড়িত নয় তো? এবার যেন আরও ঘাবড়ে গেলেন দাদিমা। এবার কি বলবেন তিনি? রাগান্বিতা দাদিমার হাত ধরে বসল। নিজেকে ধাতস্থ করে প্রশ্ন করল, আমি জানি বাবাও কোনো এক ভয়ের কারণে আমায় দ্রুত বিয়ে দিতে চেয়েছিল। বাবার সেদিনকার থাপ্পড় দেয়াটা আমায় নিশ্চিত করেছে। তা আমি জানি, তুমি সব জানো। আমায় বলো দাদিমা। দাদিমা ঘাবড়ে গিয়ে বলে উঠলেন, তোমার আব্বাই না করছে। রাগান্বিতা এবার পুরোপুরি নিশ্চিত হলো, তার মানে এদের মাঝে সত্যি কোনো কথা লুকানো আছে। রাগান্বিতা বলল, তার মানে আমি যা ভেবেছিলাম তাই সত্যি। তোমরা আমার থেকে কিছু লুকাচ্ছ। দাদিমা নিজের কথার জালে যেন নিজেই ফেঁসে গেলেন। আজ বোধহয় কোনো কথাই আর লুকানো যাবে না। রাগান্বিতা আবারও প্রশ্ন করল, আমায় সবটা খুলে বলো দাদিমা। আমি বাবাকে কিছু বলবো না। এসব কি করে হলো? একদিন
আর কিছু বলার আগে সদর দরজার সামনে দিয়ে এক বিকট শব্দ আসলো। দাদিমা রাগান্বিতা দুজনেই যেন চমকে উঠল। দাদিমা বললেন, এত জোরে শব্দ আইলেও কিসের? কেউ পইরা গেল নাকি? এসব কি করে হলো? তখনই দাদিমা দেখলেন ইমতিয়াজের কপাল চুয়ে চুয়ে রক্ত পড়ছে। দাদিমা ঘাবড়ে গেলেন, বললেন, এখনো রক্ত পড়তাছে রাগান্বিতা, হলে কবিরাজ গো ডাহা লাগবো। তুমি নাচ জামাইরে নিয়া কক্ষে যাও, আমি এখনই মোতালেবরে ডাকতাছি। দাদিমা থরথর করে বেরিয়ে গেলেন। আর রাগান্বিতার শরীর কাঁপছে, বুকে যন্ত্রণা হচ্ছে। ইমতিয়াজের এমন অবস্থা হলো কি করে? কে মারল তাকে? রাত জুড়ে বিষণ্ণতা। পালঙ্কে শুয়ে আছে ইমতিয়াজ, তার পাশেই কবিরাজ হাকিব বসা। ইমতিয়াজের কপালের অংশটায় বেশ খানিকটা জায়গায় জখম হয়েছে। কেউ ভারী কোনো বস্তু দিয়ে আঘাত করেছে। কবিরাজ তার হাতে বানানো কিছু জড়িবুটি দিয়ে মাথাপট্টি বেঁধে দিল ইমতিয়াজের। সাথে ঔষধ দিলেন কিছু, ক্ষত স্থানে পানি লাগাতে বারণ করেছেন। ইমতিয়াজের পাশেই মোতালেব তালুকদার, কাশেম আর দাদিমা বসা। রাগান্বিতা কিছুটা দূরে আর দুয়ারের কাছ দিয়ে রেজওয়ান দাঁড়ানো। তাদের কারো মাথাতেই আসছে না ইমতিয়াজের এমন অবস্থা হলো কি করে। কবিরাজ উঠে দাঁড়ালেন, বললেন, কপাল দিয়া অনেকখানি রক্ত পড়ছে, ফাইটটাও গেছে অনেকখানি। শহরে নিলে মনে হয় ভালো হইতো। আমার যা দেওয়ার দিয়ে দিলাম, আজ রাত এমনিই থাকুক, পারলে কাইল গো শহরে নিয়ে যাইন। কবিরাজের কথা শুনে চিন্তিত হয়ে গেলেন সবাই। মোতালেব কাশেমের ইশারায় কবিরাজকে বাইরে নিয়ে যেতে বললেন। কাশেমও তাই করল। ওনারা যেতেই মোতালেব প্রশ্ন করল, এসব কি করে হলো জামাই? ইমতিয়াজ রাগান্বিতার দিকে তাকালো। মেয়েটার চোখ ছলছল করছে। ইমতিয়াজ দৃষ্টি সরালো মোতালেবের দিকে, তাকিয়ে বলল, আমি জানি না কে করলো। কিছুক্ষণ আগে আমি বাড়ির দিকে ফিরছিলাম, রাস্তায় হঠাৎই কে যেন সামনে এসে ভারী কিছু দিয়ে কপালে আঘাত করলো। আমি বুঝে ওঠার আগেই পালিয়ে গেল। রাস্তায় অন্ধকার থাকায় আমি তার মুখ দেখতে পাইনি, তবে মনে হয় গায়ে চাদর জড়ানো ছিল। এবার যেন রেজওয়ানের খটকা লাগলো। তার সাথেও তো এমন ঘটনা ঘটেছিল। তবে কি সেই চাদর পরা ব্যক্তিটি ইমতিয়াজকেও আঘাত করল? কিন্তু কেন? যদিও তাকে আঘাত করার কারণটা আজও জানেনি রেজওয়ান। ইমতিয়াজের কথা শুনে চিন্তিত হলেন রাগান্বিতার বাবা। এর আগেও রেজওয়ানের সাথে এমন ঘটনা ঘটেছিল। কে যে পেছন থেকে আঘাত করছে কে জানে। রাগান্বিতার বাবা ভাবছেন মেজামাইকে এখানে বেশি দিন রাখাটা বোধহয় ঠিক হবে না। তার চেয়ে বরং কালই এরা চলে যাক। রাগান্বিতার বাবা কিছু বলবেন, তার আগেই রাগান্বিতা বলল, বাবা, তুমি অনুমতি দিলে আমরা কালই চলে যাই। কবিরাজ দাদু তো বললেন ওনাকে শহরের ডাক্তার দেখালে ভালো হবে। রাগান্বিতার বাবা বুঝলেন, নির্বিকার হয়ে বললেন, তাই করো, সাবধানে থেকো। শেষের কথাটা ইমতিয়াজের দিকে তাকিয়ে বললেন মোতালেব তালুকদার। অতঃপর রাগান্বিতার বাবা উঠে দাঁড়ালেন। কিছু একটা ভাবতে ভাবতে বেরিয়ে গেলেন কক্ষ থেকে। রেজওয়ানও তার পিছু পিছু গেল। একটু এগিয়েই বাবার মুখোমুখি হয়ে বলল, বাবা, এবার আমাদের বিষয়টা খুঁটিয়ে দেখা উচিত। আমার মনে হচ্ছে আমায় আর ইমতিয়াজকে আঘাত করার ব্যক্তিটি একজনই। রাগান্বিতার বাবা ছেলের কথার গুরুত্ব দিলেন, কাঁধে হাত দিয়ে আশ্বাস দিয়ে বললেন, দেখছি। কক্ষে দাদিমা ইমতিয়াজের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, চিন্তা করো না, সব ঠিক হইয়া যাইব। উত্তরে শুধু শুকনো হাসল ইমতিয়াজ। দাদিমা বেরিয়ে গেলেন। ইশারায় রাগান্বিতাকে বুঝালাম নাচ জামাইয়ের খেয়াল রাখতে। সবাই চলে যাওয়ার পরও রাগান্বিতা বেশ কিছুক্ষণ এক জায়গায় দাঁড়িয়ে রইল। ইমতিয়াজ দৃষ্টি রাখল রাগান্বিতার দিকে, শীতল সুরে বলল, বউ। রাগান্বিতা জবাব দিল না। সে এগিয়ে গিয়ে নিজেদের কক্ষের দুয়ার দিল। তারপর আস্তে আস্তে এগিয়ে আসলো ইমতিয়াজের দিকে। পুরোটা সময় রাগান্বিতার দিকেই তাকিয়েছিল ইমতিয়াজ। রাগান্বিতা ইমতিয়াজের কাছ দিয়ে বসল, কপালে হাত ছুঁয়ে বলল, খুব জ্বলছে তাই না? একটু। আপনি এত রাতে বাইরে কেন গিয়েছিলেন? মোকলেসের সাথে কথা বলতে। এই রাতের বেলা? ও ডেকেছিল। কেন? বললে তুমি রাগ করবে। করব না, বলুন। তুমি রাগ করবেই। বললাম তো করব না, বলুন। তাস খেলা দেখতে। সঙ্গে সঙ্গে রাগান্বিতা রেগে উঠল, উচ্চ স্বরে বলল, আপনি এই রাতের বেলা তাস খেলতে গিয়েছিলেন? না, খেলতে নয়, শুধু দেখতে। আমিও সব খেলি না।
রাগান্বিতা রাগ নিয়ে উঠে দাঁড়ালো, আয়নার কাছে যেতে যেতে বলল, আপনি কি পাগল? এই রাতের বেলা তাস খেলা দেখতে গিয়েছিলেন? তুমি বলেছিলে রাগ করবে না, তাও করছো। রাগান্বিতা একে একে তার গায়ের অলংকার খুলতে লাগলো, তীক্ষ্ণ স্বরে শুধালো, আপনি বলুন, এটা কি রেগে যাওয়ার কথা নয়? ইমতিয়াজ মাথা নিচু করে বলল, ভুল হয়ে গেছে, এমনটা আর হবে না। আমি কথা দিচ্ছি আমি আর কখনো ওসব দেখতে যাব না। রাগান্বিতা মনে মনে খুশি হলো, নিজের খোপা করা লম্বা চুলগুলো খুলে চিরুনি দিয়ে আঁচড়ে বেনুনি করল। ইমতিয়াজ মুগ্ধ নয়নে তাকিয়ে দেখল তা, কেমন যেন নেশালো গলায় শোধালো, তুমি এত সুন্দর কেন বউ? ইমতিয়াজের নেশা লাগানো কথাটা কানে বাজতেই কেমন এক শীতল হাওয়া বয়ে গেল রাগান্বিতার মাঝ দিয়ে। সে এগিয়ে আসলো, পালঙ্কে বসল। ইমতিয়াজের চোখে চোখ রেখে আদুরে গলায় বলল, আপনার চোখ দুটো সুন্দর, তাই সুন্দর লাগে। ইমতিয়াজ হাসে, বলে, তোমাকে দেখতে দেখতেই কবে যেন আমি পাগল হয়ে যাই। মিষ্টি মিষ্টি কথাতে রাগান্বিতা কিন্তু ভুলবেন, আজ আপনি অন্যায় করেছেন। আমায় না বলে তাস খেলা দেখতে গেছেন। তুমি ঘরে ছিলে না, তার জন্যই তো। আমায় ডাকা যেত না? ডাকলে আমায় যেতে দিতে বুঝি? অন্যায় করে মুখে মুখে তর্ক করা ঠিক না। আমায় কি ক্ষমা করা যায় না? ঠিক আছে, করে দিলাম, তবে আর যেন ওই ভুল না হয়। এবার ঘুমিয়ে পড়ুন, মাথা ব্যথা করছে নিশ্চয়ই। তুমি আমার পাশে থাকলে এসব ব্যথা আমার অনুভব হয় না বউ। আচমকা কেঁদে ফেলল রাগান্বিতা। ইমতিয়াজ ভেবাচাকা খেয়ে গেল এতে, বলল, আরে আরে তুমি কাঁদছো কেন? আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম জানেন। কি ভেবেছিলে মরে? কথাটা শেষ করতে পারল না ইমতিয়াজ, তার আগেই ইমতিয়াজের মুখ চেপে ধরল রাগান্বিতা, বলল, এভাবে বলবেন না। আপনি কেন বোঝেন না? আপনার এসব কথায় আমার বড্ড আঘাত লাগে, যন্ত্রণা হয়। ইমতিয়াজ স্তব্ধ হয়ে তাকিয়ে রইল শুধু রাগান্বিতার চোখের দিকে। মেয়েটা দিনে দিনে তার প্রতি বড্ড আবেগী হয়ে যাচ্ছে। এটা কি ঠিক হচ্ছে? ইমতিয়াজ মনে মনে আওড়ালো, আমায় এত ভালোবেসো না বউ, কখনো বড় আঘাত দিলে সইবে কেমন করে? শুনশান নীরবতা বিরাজ করছে পুরো কক্ষ জুড়ে। রাতের আকাশের জ্যোৎস্না ভরা আলো ছুটছে খুব করে। পালঙ্কে চুপচাপ শুয়ে আছে ইমতিয়াজ, তার পাশে রাগান্বিতা বসা, কথা নেই কারো মুখে। রাগান্বিতা ইমতিয়াজের ক্ষত স্থানে হাত ছোঁয়ালো, বলল, কেন যে আপনি যেতে গেলেন বাইরে? ইমতিয়াজ চুপ। সে নির্বিকার ভঙ্গিতে আস্তে করে তার মাথাটা রাগান্বিতার কোলে রাখল, শীতল সুরে বলল, মাথায় হাত বুলিয়ে দাও, বহুদিন কেউ হাত বুলায় না। রাগান্বিতা একটু দোনামনা করল, বলল, আপনার ব্যথা লাগলে? লাগবে না। রাগান্বিতা শুনল, আস্তে আস্তে ইমতিয়াজের চুলগুলোতে বিলি কাটতে লাগলো। ইমতিয়াজ রাগান্বিতার কোমর জড়িয়ে ধরল, খুব আদুরে সুরে বলল, একটা গল্প শুনবে বউ? রাগান্বিতা তখন শীতল অনুভূতিতে পঞ্চমুখ। চোখ বন্ধ করেছিল, আচমকায় ইমতিয়াজের স্পর্শ বরাবরই তাকে ভিন্ন রকম অনুভূতি দেয়। সে চোখ খুলল, বলল, জি বলুন। ইমতিয়াজ তার চোখ বন্ধ করে শান্ত স্বরে বলতে লাগলো, এক দেশে এক রাজা ছিল, তার ছিল দুই বউ। বড় বউয়ের কোনো সন্তান ছিল না, সে ছিল একটু বোকা টাইপের, যে যা বলতো তাই বিশ্বাস করে নিত। এক কবিরাজ ছিল, সে বলেছিল রানীর দোষেই নাকি রাজা কখনো বাবা হতে পারবে না। রানী ভেঙে পড়ে রাজাকে বলল আরেকটা বিয়ে করতে। রাজা প্রথমে রাজি না হলেও পরবর্তীতে রানীর চাপে পড়ে বিয়ে করেন। নিয়ে আসেন অসম্ভব সুন্দরী এক রানীকে। রানী দেখতে যত সুন্দর ছিল, মনটা ছিল তার চেয়েও বিষে ভরা। পরে জানা যায় কবিরাজের মেয়েই ছিল রাজার দ্বিতীয় রানী। রাজা বুঝতে পারেনি দ্বিতীয় রানীর ভেতরে কি চলছে। রাজা বিয়ে করার 2 সপ্তাহের পর জানা গেল রাজার প্রথম স্ত্রী মা হতে চলেছেন। রাজপ্রাসাদ জুড়ে সে কি উৎসব, মাতামাতি। রাজা তো খুব খুশি। রাজা রানীকে বোঝালেন, তুমি খামোখাই আমায় আরেকটা বিয়ে করালে। কিন্তু রানীর কোনো আফসোস ছিল না, এতে সে রাজার দ্বিতীয় স্ত্রীকে ছোট বোনের মতো ভালোবাসতেন। কিন্তু রাজার দ্বিতীয় রানী সেভাবে বাসতে পারলেন না। রানীর এত আনন্দ সে দেখতে পারত না। কিভাবে রাজার সন্তান সম্ভব বউকে মেরে ফেলবে সেই ফোন দিয়ে আঁটত, কিন্তু সফল হতে পারল না একবারও। দেখতে দেখতে রাজার প্রথম রানীর সন্তান হলো একটা ফুটফুটে ছেলে সন্তান। সবাই বলতে লাগলো ছেলে নাকি হুবহু রাজার মতো দেখতে হয়েছে।
এই কথা শুনে রাজার দ্বিতীয় রানী ক্রোধে ফেটে গেল। রাজপ্রাসাদের এত সুখ, তাও আবার রাজার প্রথম রানীকে নিয়ে, তার সহ্য হলো না। ধীরে ধীরে তার মস্তিষ্ক হলো ক্ষিপ্ত। সে ফন্দি আঁটল রানীর খাবারে বিষ মিশিয়ে তাকে মেরে ফেলবে। তার সন্তানকে গলা চেপে মেরে ফেলার ফন্দি আঁটল, কিন্তু তাতেও অসফল হলো। তখন রাজাকে বোঝালো রানীর সন্তান তার নয়, অন্য কারো। সে নাকি প্রায়শই রাজার প্রথম স্ত্রীকে রাতের আধারে বাইরে যেতে দেখত। প্রথম প্রথম এই কথা রাজা বিশ্বাস না করলেও পরে সত্যি সত্যি একদিন রাতের আধারে প্রথম রানীকে বাইরে যেতে দেখে রাজা ক্ষিপ্ত হলো। প্রথম রানীকে তিনি ভালোবাসতেন খুব, কিন্তু কথায় বলে না, সব সম্পর্কে এই তৃতীয় ব্যক্তিটি খুব ভাগ্যবান হয়। এখানেও তাই হলো। ইমতিয়াজের গলা আটকে আসলো। রাগান্বিতা নিশ্চুপে প্রশ্ন করল, তারপর কি হলো? রানীকে নির্যাতন করা শুরু করলো। তার অতটুকু সন্তানকেও ত্যাগ করার সিদ্ধান্ত নিল রাজা। বিষ খাওয়ার ফন্দি করার কথা বললে রাজা রাজি হয় না, বলে এভাবে মেরে দিলে নাকি শরীরের জ্বালা মিটবে না। রাজা প্রায়শই প্রথম রানীর সাথে ঝগড়া করে। রানী এত বলে সে রাতে কারো সাথে দেখা করেনি, তাও রাজা বিশ্বাস করে না। সেদিন রাতে তাদেরই কাজের লোক মজনু নামের একজন লোকের সাথে দেখা করে সে বলে তার মা খুব অসুস্থ, তাকে যেতে হবে। রানী বিশ্বাস করে কিছু পয়সা করি গুঁজে খানিকটা এগিয়ে দেয়। তখনই রাজা দেখে। পরে মজনুকে ডাকা হলে উল্টো কথা বলে। প্রথম রানীর নামের আগে বসে যায় চরিত্রের দাগ। রানীকে করা হলো এক ঘরে। রানী ধরতে গেলে এতিম ছিল, বাবার বিরুদ্ধে গিয়ে বিয়ে করেছিল রাজাকে। রানীর বাবা এটা মেনে না নিয়ে ত্যাগ করলো তার কন্যাকে। তাই কোথাও যাওয়ার মতো জায়গা ছিল না, রাজপ্রাসাদেই পড়ে রইল সন্তানকে নিয়ে। সময়ের সাথে সাথে ছেলে বড় হয়, কিন্তু রানীর প্রতি অত্যাচার কমল না। রানীকে অর্ধনগ্ন করে মারত তারই ছেলের সামনে। এত জ্বালা রানী আর সহ্য করতে পারল না। সে ছেলের মায়া ত্যাগ করে বিষ খেয়ে আত্মহত্যা করল। ছেলে কাঁদলো তার জন্য, কিন্তু রাজা সে যেন খুব খুশি হলো। এরপর শুরু হলো রানীর সন্তানের ওপর অত্যাচার। রাজার দ্বিতীয় রানী দুজনে মিলে মারত, ঠিক মতো খেতেও দিত না। কনকনে শীতেও খালি গায়ে শুয়ে কাঁপত ছেলে। সে যে কি যন্ত্রণা আর বলে বোঝানো যাবে না, তাও সহ্য করত। এতিম ছেলে কোথায় যাবে, তাই কষ্ট সহ্য করেই রাজপ্রাসাদে পড়ে থাকত। বাবা থাকতেও তার অধিকার ছিল না তাকে বাবা ডাকার। রাজার ছেলে মেনে নিল। এর মধ্যেই রাজার দ্বিতীয় রানীর মেয়ে সন্তান হলো। সবাই খুশি হলো। রাজা দিন রাত পার করে সেই সন্তানের সেবা করতেন। তার ছেলে শুধু চেয়ে চেয়ে দেখত, ভাবত তাকেও কবে তার বাবা এভাবে আদর করবে, কিন্তু করতো না। তারপর ছেলে একদিন সিদ্ধান্ত নিল সে আর রাজপ্রাসাদে থাকবে না, তাই পালিয়ে আসলো ওখান থেকে। শুরু করলো নতুন জীবন, একার জীবন। একার জীবন খুব সুখের হয়, তাই না বউ? রাগান্বিতার চোখ ভেসে উঠল। দুফোঁটা চোখের জল গড়িয়ে পড়ল ইমতিয়াজের গালে। ইমতিয়াজ বুঝল সে রাগান্বিতাকে ছেড়ে চাইল রাগান্বিতার মুখের দিকে। বলল, রাগান্বিতা নির্বিকার স্বরে বলল, রাজা ছেলেটা আপনি ছিলেন তাই না? ইমতিয়াজ জবাব দেয় না, তবে রাগান্বিতা ইমতিয়াজের চোখ দেখেই বুঝল সবটা। যে শক্ত করে জড়িয়ে ধরল ইমতিয়াজকে, চোখে মুখে ঠোঁট ছোঁয়ালো বারংবার, বলল, জীবন খুব ব্যথা দিয়েছে আপনায় তাই না? ইমতিয়াজ মৃদু হাসল, বলল, মাত্র যে তুমি শক্ত করে জড়িয়ে ধরলে, এতবার ভালোবাসার পরশ দিলে, এতেই সব ব্যথা কমে গেছে আমার। রাগান্বিতা তার চোখের পানি মুছল, ছলো ছলো নয়নে বলল, আপনার আর কোনোদিন ব্যথা পেতে দিব না আমি। দেখবেন আমরা এখন থেকে খুব সুখে থাকব, গুছিয়ে একটা সুন্দর সংসার করব। ইমতিয়াজ কিছু বলে না, সে চুপচাপ চেয়ে চেয়ে দেখে শুধু রাগান্বিতার পাগলামি, বারবার পলক ফেলার মুহূর্তটা। হঠাৎই রাগান্বিতার চোখের দিকে তাকিয়ে বলে ওঠে ইমতিয়াজ, এই যে আমি প্রতিনিয়ত তোমায় দেখছি, তোমাতে হারিয়ে যাচ্ছি, অনুভূতি সৃষ্টি হচ্ছে, নিজের সর্বনাশ দেখতে পাচ্ছি, এটাকে কি প্রেম বলে না? রাগান্বিতা থমকে গেল। ইমতিয়াজ কি তার প্রেমে পড়ার কথা বলল? রাগান্বিতা কোনো প্রশ্ন করল না। ইমতিয়াজ আবার বলল, আমি ভেবেছিলাম তোমায় ভালোবাসবো না, কিন্তু আজ দেখছি তোমায় ভালো না বেসে থাকা যাবে না। রাগান্বিতা লাজুক হাসল। নতুন করে আবার যেন প্রেমে পড়ল ইমতিয়াজ। লোকটা ভারী বদমাশ, তাকে লজ্জায় না ফেলে ছাড়বে না। ইমতিয়াজ আর একটু লজ্জা দিতে বলল রাগান্বিতাকে, তোমাকে লজ্জায় পড়তে দেখলে না আরো দারুণ লাগে বউ। আপনি এবার থামুন তো। না, থামবো না, কাছে আসো, চুমু দিব।
খানিকটা কেঁপে উঠল রাগান্বিতা, বলল, না লাগবে না। ইমতিয়াজ চোখ মুখ কুঁচকে বলল, বারে, তুমি যদি আমায় হুটহাট চুমু দিতে পারো, আমি দিলে লাগবে না কেন? রাগান্বিতা কিছু বলে না, সে চুপ করে থাকে। লোকটা বুঝি আজ লজ্জায় মেরেই ফেলবে, তার ফোন দিয়াছে। ইমতিয়াজ হাসল, মনে মনে আওড়ালো, তোমার লাজুক মুখে এত বেশি মায়া কেন বউ? আমি বুঝি সত্যি সত্যি পিছলে গেলাম, মরণ দুয়ারে বোধহয় পা বাড়ালাম। ফজরের ধ্বনি শোনা গেল। রাগান্বিতা আস্তে করে শোয়া থেকে উঠে বসল। ইমতিয়াজকে উঠাবে ভেবেও আর উঠালো না। রাগান্বিতা কক্ষ থেকে বের হলো, সোজা চলে গেল কলপাড়ে। সেখানে দাদিমাও ছিলেন। বাবা আর রেজওয়ান বেরিয়ে গেল মসজিদের উদ্দেশ্যে। রাগান্বিতা অজু করে নামাজ আদায় করল। ইমতিয়াজের জন্য দুহাত তুলে দোয়া চাইল আল্লাহর দরবারে। ইমতিয়াজ তখনও ঘুমিয়েছিল, মাথায় প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে তার। রাগান্বিতা কি ভেবে যেন নামাজ সেরে আবার কক্ষ থেকে বের হলো। সে সোজা চলে গেল কুহুর কক্ষে। রাগান্বিতা আর কুহুর কক্ষ ছিল আলাদা। রাগান্বিতার কেন যেন মনে হলো কুহুর কক্ষে গেলে সে জানতে পারবে কুহুর কার সাথে সম্পর্ক ছিল। কুহু ডায়েরি লিখতে খুব ভালোবাসত। কে জানে, হয়তো ডায়েরির ভাজেই পেতে পারে কুহুর কিছু অজানা তথ্য। ভোরের আলো সদ্য ফুটেছে ধরণী জুড়ে। কিচিরমিচির পাখির ডাক শোনা যাচ্ছে। শীতল বাতাস ছুটছে অন্দরমহল ঘিরে। তালুকদার ভিলাটা বিশাল বড়। পুরো রেশবপুরে এই একটাই বিশাল বাড়ি আছে, যার নাম তালুকদার ভিলা। এটা একটা পুরনো বাড়ি, রাগান্বিতার বাবার দাদারও আগের আমলের বাড়ি। বছর শেষে রং দেয়া আর জিনিসপত্রের মেরামত করা হয় শুরু। রাগান্বিতা দাঁড়িয়ে আছে কুহুর কক্ষের সামনে। কেমন যেন বুক কাঁপছে, অস্থির অস্থির লাগছে। জোরে নিঃশ্বাস ছাড়ল রাগান্বিতা। কুহু মারা যাওয়ার পর রাগান্বিতা ভুলেও এ ঘরে পা রাখেনি। তার আপার ওপর ভীষণ রাগ ছিল, ক্ষোভ ছিল, আজও আছে। আপা তার কাছে অনেক কিছু লুকিয়ে চলে গেছে। এটা কি আপার অন্যায় ছিল না? এভাবে বিষ খেয়ে মরে গেলেই কি জীবনের সব যান্ত্রিকতা শেষ হয়ে যায়? মরে গিয়ে আপা কি খুব ভালো আছে? রাগান্বিতা আস্তে করে কুহুর কক্ষের দুয়ারের কপাট খুলল। ভেতরে ঢুকতেই আপার গায়ের গন্ধ যেন নাকে ভাসল। রাগান্বিতার বুকটা হু হু করে কেঁপে উঠল। কান্না আসতে চাইল ভেতর দিয়ে। রাগান্বিতার তার আপাকে নিঃস্বার্থভাবে ভালোবাসত, অথচ তার আপাই তাকে কিছু না বলে এভাবে পালিয়ে গেল। রাগান্বিতা আশেপাশে তাকালো, পালঙ্কের দিকে চাইল। তার মনে হচ্ছে আপা পালঙ্কেই শুয়ে আছে আর সে ডাকতে এসেছে। রাগান্বিতা চোখ বন্ধ করে নিল। ভাবল এমনই এক সকালের কথা। রাগান্বিতা সেদিন প্রথম চা বানিয়েছিল বাড়ির সবার জন্য। কি আনন্দকর মুহূর্ত ছিল সেই দিনটা, সেই সকালটা। চায়ের কাপ হাতে কুহুর কক্ষের বাহিরে দাঁড়িয়ে আছে রাগান্বিতা, ঠোঁটে তার মিষ্টি হাসি। কুহু কেবলই বই পড়ে শুয়েছিল পালঙ্কে। সেই মুহূর্তেই রাগান্বিতা ছুটে গিয়ে বলল, আপা, এই আপা, ওঠো, জলদি দেখো, আমি চা বানিয়ে এনেছি। কুহুর ঘুমে ব্যাঘাত ঘটল খানিকটা। সে কাঁথা মুড়ি দিয়ে অন্যদিকে ফিরে বলল, এখন খাবো না, তুই পরে নিয়ে আসিস। রাগান্বিতা তাও গেল না। অনেক সাধার পরও কুহুকে উঠতে না দেখে রাগান্বিতা চলে যায় কুহুর আয়নার দিকে। চায়ের কাপটা টেবিলে রেখে বলল, আপা, তোর আলমারি থেকে আমি একটা ডায়েরি নিলাম, পরে আবার দিয়ে যাব। সঙ্গে সঙ্গে লাফ মেরে উঠল কুহু। কুহু আলমারিতেই তার বেশিরভাগ ব্যক্তিগত ডায়েরি লুকিয়ে রাখত। কি যে লিখত কে জানে। রাগান্বিতা সেদিন একটা ডায়েরি নিয়ে পুরো অন্তর্মহল ছুটেছে, আর তার পেছন পেছন কুহু। ডায়েরির কিছু দেখেনি রাগান্বিতা, শুধুমাত্র আপাকে খেপাতে ছুটেছিল। কি সুন্দর মুহূর্ত ছিল, হাসি আর উল্লাসে ভরা। অথচ আজ সব ফাঁকা। রাগান্বিতা তার চোখ খুলল, কান্না ভেজা গলায় বলল। রাগান্বিতা আশেপাশে তাকিয়ে সোজা চলে যায় আলমারির কাছে। নিঃশ্বাস কেমন ভারী হয়ে আসছে তার। রাগান্বিতা আলমারি খুলল। সঙ্গে সঙ্গে আপার গায়ে জড়ানো কিছু শাড়ি নজরে পড়ল। রাগান্বিতা হাত বুলালো শাড়িতে। একটা শাড়ি বুকে জড়িয়ে ধরে মুখ চেপে কাঁদল। এত যন্ত্রণা নাহি সহে। রাগান্বিতা শাড়িতে চুমু কাটল, নীরবে বলল, তুই খুব খারাপ আপা, এভাবে চলে গিয়ে একদম ঠিক করিসনি। দাদিমা যা বলেছে তা যদি সত্যি হয়, আমি তবে তোকে ছাড়বো না আপা।
খুঁজে বের করে নিজ হাতে খুন করব, দেখে নিস। আমার পবিত্র আপাটাকে যে কলঙ্কিত করেছে তাকে আমি কিছুতেই ছাড়বো না, কিছুতেই না। রাগানিতা শাড়ি ছেড়ে পুরো আলমারি দেখল। অদ্ভুত ব্যাপার, আপার লেখা একটা ডায়েরিও এখানে নেই। সব গেল কই? দাদিমা সরিয়ে দেয়নি তো? রাগানিতা নিজেকে অসহায় লাগলো। রাগানিতা নিচে বসে পড়ল। সবকিছু কেমন শূন্যতায় আঁকড়ে ধরল। রাগানিতা নির্বিকার, নির্লিপ্ত। তার মনে হচ্ছে আপার সাথে রাগ দেখিয়ে সে এ কক্ষে এতদিন না এসে ভুল করেছে। হঠাৎই আলমারির একদম নিচের তাকে থাকা একটা শাড়ির দিকে নজর গেল রাগানিতার। শাড়িটা খয়েরি রঙের। এই শাড়িটা রাগানিতা, কুহুর দুজনের পছন্দ ছিল, কিন্তু বাবা এনেছিল একটা। একবার ঝগড়াও হয়েছিল এর জন্য, কিন্তু পরে রাগানিতায় দিয়ে দেয় শাড়িটা। রাগানিতার শাড়িটা বের করতেই একটা চিঠি খসে পড়ল নিচে। রাগানিতা স্তব্ধ হয়ে চিঠিটা ওঠালো। সাদা খামের মাঝে লেখা চিঠিটা। রাগানিতা তার চোখের পানি মুছে চিঠিটা খুলল। পড়তে লাগলো যেখানে প্রথমেই লেখা ছিল, প্রিয় বোন, তুই যখন আমার এই লেখাটা পড়বি তখন বোধ হয় আমি আর এই দুনিয়াতে থাকবো না। আমি জানি তুই ভীষণ রাগ করবি আমার ওপর, হয়তো কবরটাও দেখতে যাবি না, কিন্তু কি করব বোন, আমি যে নিরুপায়। মৃত্যু ছাড়া আমার যে আর কোনো উপায় নেই। আমি যে কলঙ্কিত। রুহটা কেঁপে উঠল রাগানিতার। আমি যে কলঙ্কিত কথাটা দেখে। তার আপা কলঙ্কিত নয়। রাগানিতার কথাটা বিশ্বাস করতেই কষ্ট হচ্ছে। রাগানিতা আবার চিঠিতে চোখ বুলালো, লেখা দেখল, বিয়ের আগে কখনো কোনো মানুষকে ভালোবাসবি না বোন। ভালোবাসা খুব যন্ত্রণার হয় যদি মানুষটা সঠিক না হয়। আমি ভালোবেসেছিলাম একটা মানুষকে, তার নাম ছিল আরফান মজুমদার। শহরে থাকতো। মানুষটাকে আমি বিশ্বাস করে ঠকেছিলাম। আমাদের বিয়ে হয়েছিল, কিন্তু পরে জানি ওটা নাকি কোনো বিয়েই ছিল না, শুধুমাত্র একটা সাদা কাগজে আমার আর তার সই ছিল। নিজের সবটা দিয়ে যাকে ভালোবাসলাম, যার সন্তানের মা হতে চেয়েছিলাম, সেই মানুষটা যখন বলে আমাদের বিয়েটা নাকি মিথ্যে ছিল, শুধুমাত্র আমাকে ভোগ করার জন্য এত নাটক। অথচ বিয়ের আগে একবারও মনে হয়নি মানুষটা আমাকে ব্যবহার করছে, আমায় নিয়ে খেলছে। এত নিখুঁত অভিনয় ছিল তার। কষ্ট হচ্ছে বোন, তোদের ছেড়ে যেতে খুব কষ্ট হচ্ছে। বুকটা যন্ত্রণায় কাতরাচ্ছে, তাও ছেড়ে যেতে হচ্ছে। সব সময় ভালো থাকবি, নিজের খেয়াল রাখবি, কখনো বাবার বিরুদ্ধে গিয়ে কাউকে ভালোবাসবি না। বাবা তোর জন্য যাকে আনবে তাকেই বিয়ে করবি, ভালোবাসবি। আপার মতো ভুল করিস না কখনো। কতটা যন্ত্রণা নিয়ে যে পৃথিবী ছাড়ছি বোন, যদি তোকে বোঝানো যেত। তোকে শেষবারের মতো একবার জড়িয়ে ধরার ইচ্ছে ছিল, কিন্তু সময় যে নেই। আজ চললাম, ভালো থাকিস, নিজের যত্ন নিস, পারলে আপাকে ক্ষমা করিস। ইতি, তোর অভাগী আপা, কুহু। এক বুক হাহাকার নিয়ে হাওমাও করে কেঁদে উঠল রাগান্বিতা। চিঠিটা জড়িয়ে ধরে চেঁচিয়ে বলল, আপা, আমার প্রিয় আপা। যন্ত্রণায় ছটফট করছে, হৃদয় কাতরাচ্ছে। কেমন যেন চারপাশ ফাঁকা ফাঁকা লাগছে রাগান্বিতার। এতদিনের রাগ নিয়ে জমানো কান্না বুঝি আজ বাঁধ ভাঙল। রাগান্বিতার এইভাবে হাউমাউ করে কেঁদে ওঠার দৃশ্যটা বুঝি দুয়ারের কাছে দাঁড়িয়ে কেউ দেখল। মুখ চেপে নিঃশব্দে কাঁদল খুব। সকালের রোদ মুখে পড়তে ঘুমটা ভাঙল ইমতিয়াজের। চোখ মেলে তাকিয়ে আশেপাশে রাগান্বিতাকে না দেখে আস্তে করে মাথাটা চেপে ধরে উঠে বসল সে। এরই মাঝে হাতে চায়ের কাপ নিয়ে ভেতরে ঢুকলো রাগান্বিতা। চোখ দুটো কেমন ফুলে গেছে। ইমতিয়াজ চেয়ে রইল তার দিকে। রাগান্বিতা চায়ের কাপ টেবিলে রাখে। ইমতিয়াজের মুখোমুখি এসে পালঙ্কে বসল। ইমতিয়াজ প্রশ্ন করল, কি হয়েছে? রাগান্বিতা জবাব দেয় না। ছলছল দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকে শুধু ইমতিয়াজের মুখের দিকে। ইমতিয়াজ চিন্তিত স্বরে শুধায়, কি হয়েছে বলো আমায়। আচমকাই ইমতিয়াজকে জাপটে ধরে বলল রাগান্বিতা। ইমতিয়াজ হতবম্ব। রাগান্বিতা কাঁদল। শক্ত করে ইমতিয়াজকে চেপে ধরে অনেক কাঁদল। কাঁদতে কাঁদতে হেঁচকি উঠে গেল। ইমতিয়াজ নির্বিকার। অনেকক্ষণ চুপ থাকলো দুজনেই। শুধুমাত্র রাগান্বিতার গোঙানো ছাড়া কিছুরই শব্দ শোনা গেল না। ইমতিয়াজও কোনো প্রশ্ন করল না। মিনিট 10 সে অনুভব করল রাগান্বিতার কান্নার স্বরে তার ভেতরটা জ্বলে পুড়ে যাচ্ছে। চারপাশ ছারখার হচ্ছে।
এত যন্ত্রণা তো আগে অনুভব হয়নি ইমতিয়াজের। ধীরে ধীরে প্রকৃতি হলো পুরোপুরি শান্ত। রাগান্বিতা ইমতিয়াজকে ছাড়ল, এবার বুঝি একটু হালকা লাগছে নিজেকে। রাগান্বিতা তাকালো ইমতিয়াজের দিকে। মানুষটাকে জড়িয়ে ধরলেই আলাদা শান্তি অনুভব করে রাগান্বিতা। রাগান্বিতা দেখল ইমতিয়াজ নিষ্পলক চোখে তাকিয়ে আছে তার দিকে। ইমতিয়াজ প্রশ্ন করলো, এবার বলল, হালকা লাগছে? মাথায় নাড়ায় রাগান্বিতা, যার অর্থ হ্যাঁ লাগছে। ইমতিয়াজ রাগান্বিতার চোখের পানি হাত দিয়ে মুছতে মুছতে বলল, এবার বলো কি হয়েছে? রাগান্বিতা মাথা নুইয়ে বলল, আপা। ইমতিয়াজ বিস্মিত হয়ে বলল, আপা মানে কুহু? আবারও মাথা নাড়ায় রাগান্বিতা। ইমতিয়াজ বলে, আপার কথা মনে পড়ছে? নিষ্পলক চোখে ইমতিয়াজের দিকে তাকিয়ে বলে রাগান্বিতা, আপনি জানেন আমার আপা বিষ খেয়ে আত্মহত্যা করেছিল? চমকে উঠল ইমতিয়াজ, অবাক স্বরে বলল, কেন? রাগান্বিতা বলবে ভেবেও কেন যেন চেপে গেল, মাথা নিচু করে বলল, জানি না, হঠাৎই বিষ খায়। ইমতিয়াজ আর কিছু বলে না, অনেকক্ষণ চুপ থাকে, পরে প্রশ্ন করে, পুলিশকে জানানো হয়নি? না, বাবার সম্মানহানির ভয়ে চেপে গেছেন। হঠাৎই মাথায় হাত দিয়ে আহ করে উঠল ইমতিয়াজ। রাগান্বিতা ঘাবড়ে গেল, উত্তেজিত কণ্ঠে বলল, কি হলো? যন্ত্রণা হচ্ছে। রাগান্বিতা খেয়াল করলো ইমতিয়াজের কপাল দিয়ে আবার রক্ত বের হচ্ছে। রাগান্বিতা হতবম্ব স্বরে বলল, রক্ত? বিষণ্ণতায় ঘেরা চারপাশ। কবিরাজ হাকিমকে আবারও ডাকা হলো তালুকদার ভিলাতে। সকাল সকাল এমন ঘটনায় সবাই হতবম্ব। ইমতিয়াজের মাথা দিয়ে আবার রক্ত বের হচ্ছে, এটা তো ভালো লক্ষণ নয়। কবিরাজ বলেছে যত দ্রুত সম্ভব ইমতিয়াজকে শহরে নেয়ার জন্য। দাদিমার ইচ্ছে ছিল রাগান্বিতাদের জন্য নিজ হাতে পিঠা বানিয়ে খাওয়াবে, কিন্তু এ ইচ্ছে বোধ হয় এবার আর পূরণ হলো না। কবিরাজ পুনরায় ইমতিয়াজের মাথায় বাঁধা পট্টি খুলে নতুন করে জড়িবুটি দিয়ে পট্টি বেঁধে দিল। তার ধারণা মাথায় অতিরিক্ত চাপ সৃষ্টি হওয়ার কারণে এমনটা হয়েছে। কবিরাজ তার পটলিটা হাতে নিয়ে উঠে দাঁড়ালো। পালঙ্কেই বসা ছিল ইমতিয়াজ। রাগান্বিতা দাদিমা দূরে দাঁড়িয়ে। মোতালেব তালুকদার পালঙ্কের কর্নারে বসা। রেজওয়ান নেই এখন, সে ফজরে নামাজের পর যে বেরিয়েছে আর ফেরেনি। কবিরাজ মোতালেব তালুকদারের দিকে তাকিয়ে বলল, তালুকদার সাহেব, জামাইটারে যত হওয়ালে পারেন শহরে পাঠাইয়া দেন। জখম কিন্তু খুব গভীর, হওয়ালে চিকিৎসা না হইলে বিপদ হইতে পারে। তালুকদার সাহেব চিন্তিত হলো। বেশি না ভেবেই দুপুরের ট্রেনেই ওদের শহরে পাঠানোর সিদ্ধান্ত নিলেন। রাগান্বিতা তার ব্যাগপত্র গোছানোর তোড়জোড় করলো। বাকিরা একে একে কক্ষ থেকে বের হলো। দাদিমা চললেন এদের জন্য রান্না করতে। রাগান্বিতা উত্তেজিত হয়ে তার ব্যাগপত্র গোছানোর কাজটা করছে। ইমতিয়াজ তাকিয়ে আছে তার দিকে, হাব ভাব দেখছে। মেয়েটা বড্ডই তাড়াহুড়ো করছে। ইমতিয়াজ ধীরে সুস্থে পালঙ্ক থেকে নামলো। মাথাটায় এত বেশি যন্ত্রণা হচ্ছে যে এখন ইমতিয়াজের অসহ্য হচ্ছে। হাতের কাছে বদমাসটাকে পেলে না আচ্ছা করে দিত দুগা। ইমতিয়াজ গিয়ে জানালার দিকে তাকালো। চিকচিক করা রোদ্দুরেরা ছুঁয়ে দিল তাকে। ইমতিয়াজ তাকালো ঘুকে শুয়ে রাখা কবরের ওদিকটায়। তেমন কিছু নজরে আসছে না তার। ইমতিয়াজ একা একা মনে আওড়ালো, তুমি বিষ খেয়েছিলে কুহেলিকা? খুব যন্ত্রণা হয়েছিল নিশ্চয়ই। রাগান্বিতা এগিয়ে এসে ইমতিয়াজের কাঁধে হাত রাখলো, নরম গলায় বলল, উঠে আসলেন যে, শুয়ে থাকুন না। ইমতিয়াজ নীরব চোখে তাকালো রাগান্বিতার দিকে, শীতল সুরে বলল, তুমি এত ভেবো না আমায় নিয়ে, আমার কিছু হয়নি। জানি তো কিছু হয়নি, তাও শুয়ে থাকুন। আর বেশি কথা বলবেন না। আমার মনে হয় আপনি আমার সাথে এত কথা বলছিলেন বলেই মাথায় চাপ সৃষ্টি হওয়ার কারণে রক্ত বের হচ্ছিল। ইমতিয়াজ কিছু বলে না। রাগান্বিতা ইমতিয়াজের হাত ধরে নিয়ে আসলো। ইমতিয়াজও বাধ্য হয়ে এগিয়ে আসলো। রাগান্বিতা ইমতিয়াজকে বসিয়ে দিল পালঙ্কে। পুরোটা সময় ইমতিয়াজ শুধু দেখেই গেল রাগান্বিতা। হঠাৎই রাগান্বিতার চোখের দিকে তাকিয়ে প্রশ্ন করল, তুমি তোমার আপাকে খুব ভালোবাসতে, তাই না বউ? রাগান্বিতা 2 মিনিটের জন্য স্তব্ধ হয়ে গেল ইমতিয়াজের প্রশ্নে। পরক্ষণেই নিজেকে সামলে বলল, বাসতাম তো, খুব বাসতাম। আপা তো আমার প্রাণ ছিল। ইমতিয়াজ কিছু বলে না, আর রাগান্বিতা মৃদু হেসে বলল শুধু, শুয়ে থাকুন। ইমতিয়াজ শুয়ে পড়ল। রাগান্বিতা নরম হাতে তার মাথায় হাত বুলালো।
হন্তদন্ত হয়ে বাড়ি ঢুকলো রেজওয়ান। চিন্তিত কারণ কাল থেকে তার বন্ধু মঞ্জুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। শেষবার কাল বিকেলে রেজওয়ানের সাথে দেখা হয়েছিল। প্রাণপ্রিয় বিশ্বস্ত বন্ধুটা হঠাৎ কোথায় গেল বুঝতে পারছে না রেজওয়ান। আজ ফজরের নামাজে মসজিদে আসতে না দেখে কেমন যেন লাগে রেজওয়ানের, কারণ মঞ্জু কখনোই সুস্থ থাকতে নামাজ কাজা করে না। রেজওয়ান চিন্তিত হয়ে মঞ্জুদের বাড়ি যায়। গিয়ে শোনে মঞ্জু নাকি কাল রাত থেকেই বাড়ি ফেরেনি। কোথায় গেছে কে জানে। রেজওয়ান সদর দরজা দিয়ে ভেতরে ঢুকতেই মুখোমুখি হলো মোতালেব তালুকদারের। তিনি রেজওয়ানকে হন্তদন্ত হয়ে ভেতরে ঢুকতে দেখে গম্ভীর আওয়াজে বললেন, রিজওয়ান দাঁড়াও। রেজওয়ান দাঁড়িয়ে পড়ল, বাবার মুখের দিকে তাকিয়ে বলল, জি বাবা। মোতালেব তালুকদার এগিয়ে আসলেন, রেজওয়ানের দিকে তাকিয়ে বললেন, কিছু কি হয়েছে? তোমায় খুব চিন্তিত দেখাচ্ছে। রেজওয়ান প্রথমে ভেবেছিল কথাটা চেপে যাবে, কিন্তু পরে ভাবল না থাক, সে সরাসরি বলল, আসলে বাবা, আমার বন্ধু মঞ্জুকে কাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ওর বৃদ্ধ বাবা মা খুব চিন্তা করতেছে, তাই আর কি। মোতালেব তালুকদার চরমভাবে অবাক হলেন, বললেন, খুঁজে পাওয়া যাচ্ছে না মানে? কোথায় গিয়েছে? সেটাই তো বুঝছি না। ও বলছিল ও আজ থেকে আমার সাথে কৃষিকাজে যোগ দিবে। মোতালেব তালুকদার কিছু বললেন না, তবে চিন্তিত হলেন খুব। জলজান্ত ছেলেটা গেল কোথায়? নদীর ঘাটে বাক্স পেটরা নিয়ে দাঁড়িয়ে আছে ইমতিয়াজ আর রাগান্বিতা। ইমতিয়াজের ইচ্ছে ছিল গতবারের মতো এবারও তারা জাহাজে করে শহরে যাবে, কিন্তু মাথার জখম বড্ড বেশি জ্বালাতন করছে। ভারী লোহা জাতীয় কিছু দিয়ে মেরেছিল কিনা কে জানে। রাগান্বিতা তার দাদিমা, বাবা আর ভাইকে জড়িয়ে ধরে কিছুক্ষণ কথা বলল, মনকে শক্ত রাখলো। কথা শেষে গিয়ে বসল নৌকায়। ইমতিয়াজও মোতালেব তালুকদার আর দাদিমার সাথে 2 মিনিটের মতো কথা বলল। রেজওয়ানের দিকে তাকাতে বুঝল ছেলেটা কোনো বিষয় নিয়ে চিন্তা করছে। অবশেষে শুনেছিল মঞ্জু নামের রেজওয়ানের কোনো প্রিয় বন্ধুকে নাকি কাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আর এ গ্রামের কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না মানেই তো ভাবল না ইমতিয়াজ। সে শুকনো হেসে রেজওয়ানকে বলল, ভালো থাকবেন ভাইজান। বিনিময়ে হালকা হেসে বলল রেজওয়ান, তুমিও ভালো থেকো, আমার বোনটার খেয়াল রেখো, সঙ্গে নিজেরও। মাথার জখমটা ভালোভাবে দেখিয়ে নিও, আর সাবধানে যেও। ইমতিয়াজ হালকা হেসে বলল শুধু, জি ভাইজান। এভাবে বলার দরকার নেই, আমার তো সবসময় তুমি করে বললেই হবে। ইমতিয়াজও বিনিময়ে বলে শুধু ঠিক আছে। অতঃপর সবাইকে বিদায় জানিয়ে শহরের বাড়িতে পাড়ি জমালো রাগান্বিতা আর ইমতিয়াজ। রাগান্বিতারা বসতেই নৌকা ধীরে ধীরে চলতে লাগলো তার গন্তব্যের দিকে। বোরকা পরিহিত রাগান্বিতা নিকাবের আড়াল বেরিয়ে থাকা তার আখি যুগল নিয়ে তাকিয়ে থাকলো বাবা, ভাই আর দাদিমার দিকে। না জানি আবার কবে দেখা হবে। দাদিমা তার চোখ মুছলেন, বোঝাই যাচ্ছে কাঁদছে। মানুষটা রাগান্বিতাকে এত ভালোবাসে যা বলার বাইরে। রাগান্বিতাও বাসে, খুব বাসে। ইমতিয়াজ তাকিয়ে আছে নদীর পানির দিকে, সেখানে কি যেন ভাসছে। বেশি গুরুত্ব দিল না, মাস্টার্স হবে বোধহয়। ইমতিয়াজের মাথা ঘুরছে, সে ঝাপসা চোখে তাকালো নদীর ঘাটের দিকে। 2 মুহূর্তের জন্য হলেও তার মনে হলো কুহু বুঝি তাদের বিদায় জানাতে এসেছে। কি সাংঘাতিক ভাবনা। ওদিকে মেয়েটা শুয়ে আছে মাটির নিচে। ইমতিয়াজের অবস্থাটা খেয়াল করলো রাগান্বিতা। সে ইমতিয়াজের হাতটা ধরে বলল, শরীর খারাপ লাগছে? ইমতিয়াজ মাথা নাড়ায়, বলে, খানিকটা। রাগান্বিতা চিন্তিত স্বরেই আশ্বাস দিয়ে বলে, একটু ধৈর্য ধরুন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। ইমতিয়াজ বিনিময়ে কিছু বলে না, তবে মনে মনে আওড়ায়, সত্যি কি ধৈর্য ধরলে সব ঠিক হয়ে যায়? সময় গড়ালো। দেখতে দেখতে কেটে গেল টানা 15 দিন। এই 15 দিন ইমতিয়াজের সেবার কাজে নিয়োজিত ছিল রাগান্বিতা। গ্রাম থেকে ফিরেই সোজা ডাক্তারের কাছে যাওয়া, তারপর তার কথা অনুযায়ী সব করা। ইমতিয়াজ শুধু মুগ্ধ হয়ে একদিন দেখেছে তার বউকে। মেয়েটা তাকে এত বেশি ভালোবাসে কেন কে জানে। সে নিজেও জানে যে ভালোবাসতে শুরু করেনি এমনটা নয়। রোজ রাতে সে রাগান্বিতার মুখের দিকে তাকিয়ে ভাবে মেয়েটা তাকে পাগল বানিয়েই ক্ষান্ত হলো শেষে। তবে এসবের মধ্যে ঘটে যায় আরেকটা ঘটনা, যা ঘটে রেশবপুরে। রাগান্বিতাদের ফিরে আসার ঠিক 2 দিন পরই নদীতে ভেসে ওঠে মঞ্জুর লাশ।
লাশটা ভেসে গিয়েছিল আটপাড়ার ওদিকটায়। গ্রামবাসীরা এবার বেশ আতঙ্কে আছেন। খালি গ্রামে মৃত্যু ঘটছে। প্রথমে মোর্তাসিন, এরপর মাহাদ, এখন মঞ্জু। পুলিশ কেসটা নিয়েছে, তদন্ত চলছে, তবে এখনো কিছু জানা যায়নি। রেজন অনেকটা ভেঙে পড়েছে। তার প্রাণপ্রিয় বন্ধুটার এমন মৃত্যুতে সে সত্যি শোকাহত। শোকের জন্য ঘরবন্দিও থেকেছে 2 দিন। গ্রামবাসীদের কারো কারো ধারণা গ্রামে বুঝি ভূত প্রেতের উপদ্রব হয়েছে, যার কারণে এইসব অনৈতিক কাজকর্ম হচ্ছে। কেউ কেউ তো কুহুর হঠাৎ মৃত্যুতেই বুঝি গ্রামের দুর্দশা হয়েছে এসবও বলছে, কিন্তু আসলে কি ঘটছে তা কেউই জানে না। সময়ের স্রোতে ভাসমান প্রকৃতি, দিনগুলো যেন কেমন কাটছে বিষণ্ণতায়। চারপাশ কেমন আবছা আবছা, দিনরাত বুঝি অন্ধকারে ডুবে থাকে এমন। রাগানিতা প্রায়শই খেয়াল করছে কোনো এক বিষয় নিয়ে ইমতিয়াজ চিন্তিত থাকে। এর চেয়ে আগে কথা কম বলে, কেমন যেন এড়িয়ে চলে তাকে। প্রথম বিষয়টা রাগানিতার নজরের না আসলেও ইদানিং আসছে। মানুষটার কি হয়েছে জানার জন্য রাগানিতার প্রতিদিনই অস্থিরতা কাজ করে। রাগানিতা প্রায় সময় দেখে ইমতিয়াজ গভীর রাতে না ঘুমিয়ে পালঙ্কের পাশে নিচে বসে তার দিকে তাকিয়ে থাকে। কেমন বিষণ্ণ মাখা চাহনি, মনে হয় 1000 বছর যেন তাকে দেখেনি ইমতিয়াজ। অথচ তারা রোজই একে অপরের মুখোমুখি হয়। এই তো 2 দিন আগে রজনীর শেষ প্রহর চলছিল। আচমকাই রাগানিতার ঘুম ভেঙে যায়। সে চোখ খুলেই দেখতে পায় ইমতিয়াজ তার দিকে তাকিয়ে আছে। বিষয়টা দেখেই চট করে শোয়া থেকে উঠে বসে রাগান্বিতা। দ্রুত নিচে নেমে আসে। ইমতিয়াজ নীরব, চুপচাপ, কোনো ভাবাক্রান্ত নেই। সে পালঙ্কের সাথে পিঠ ঠেকিয়ে বসে রয় চুপচাপ। কেমন নির্বিকার, বিষণ্ণ দেখাচ্ছে তাকে। রাগানিতা পালঙ্ক থেকে নেমেই পাশে বসে ইমতিয়াজের খানিকটা নিস্তব্ধ স্বরেই বলে, আপনার কি কিছু হয়েছে? ইমতিয়াজ নির্বিকার হয়ে জবাব দেয়, কি হবে? আপনাকে প্রায় দেখি আপনি গভীর রাতে আমার দিকে তাকিয়ে থাকেন। তোমার কি অস্বস্তি লাগে? তাহলে কাল থেকে আর তাকাবো না। রাগানিতা হতাশ হলো। সে ওইভাবে কথাটা বলতে চায়নি। রাগানিতা হতাশ হয়ে ইমতিয়াজের হাতটা নিজের হাতের মুঠোয় নিল। নরম কণ্ঠে বলে, আপনার কি হয়েছে বলুন আমায়। ইদানিং আপনায় খুব চিন্তিত দেখায়। আমার কিছু ভালো লাগে না বউ। কেন? ইমতিয়াজ চুপ। রাগানিতা আবার প্রশ্ন করে, ব্যবসায় কি কোনো সমস্যা হয়েছে? হয়েছিল অনেকদিন আগে। একজনের পণ্য মানে শাড়ি আমার এক সহকারী ভুল করে আরেকজনকে দিয়ে দেয়, যা এখন ঠিক হয়ে গেছে। তাহলে এখনো চিন্তিত কেন থাকেন? কেমন একটা হয়ে যায় ইমতিয়াজ। সে নিস্তব্ধ হয়ে টলে পড়ে রাগানিতার বুকে, শক্ত করে জড়িয়ে ধরে রাগানিতাকে। রাগানিতা প্রথমে একটু ঘাবড়ালেও সামলে নেয় নিজেকে। ইমতিয়াজের পিঠে হাত বুলিয়ে দেয়, নীরব সুরে শুধালো, আপনার কি হয়েছে বলুন না আমায়। ইমতিয়াজ কেমন একটু করে যেন বলল, আমার যন্ত্রণা হয় বউ, চারপাশ ছানখার হয়। আমি কেমন বিষের জ্বালায় জ্বলছি, দাউ দাউ করে অন্তর পড়ছে প্রতিনিয়ত। রাগানিতা থমকে যায়। ইমতিয়াজের এমন কথায় কান্না আসতে চায় ভেতর থেকে। মানুষটা এত কি নিয়ে কষ্ট পাচ্ছে। রাগানিতা ছলো ছলো দৃষ্টিতেই বলে, এমনটা কেন হচ্ছে আমায় বলুন। ইমতিয়াজ বলে না, তবে মনে মনে ঠিকই আওড়ায়, আমার যন্ত্রণার কথা যদি তোমায় বলা যেত তবে বোধহয় আমার চেয়ে সুখী আর কেউ হতো না। আমি বিতৃষ্ণায় আবদ্ধ বউ। সেদিন ইমতিয়াজ আর কিছুই বলে না। রাগান্বিতাও আর প্রশ্ন করে না। তবে রজনীর শেষ হওয়ার পুরোটা সময় ইমতিয়াজ জড়িয়ে ধরে থাকে রাগান্বিতাকে, যেন ছেড়ে দিলেই রাগান্বিতা বুঝি পালিয়ে যাবে। সেদিনের পর টানা 2 দিন ইমতিয়াজ আর রাগান্বিতার কোনো সংস্পর্শ হয়নি, এমনকি তাদের দেখাও হতো কম। ইমতিয়াজ গত 2 দিন খুব বেশি দেরি করে বাড়িতে আসতো। রাগান্বিতা অপেক্ষা করত, কিন্তু ইমতিয়াজ আসতো না। ইমতিয়াজের জন্য অপেক্ষা করতে করতে রাগান্বিতা ঘুমিয়ে যেত। সকালে উঠেও রাগান্বিতা ইমতিয়াজকে দেখত না। তবে ইমতিয়াজ যে রাতে তার পাশে এসে শুতো এটা বেশ বুঝত, কারণ ইমতিয়াজ প্রতিদিন তার পরিহিত পোশাক পালঙ্কের কর্নারে রেখে চলে যেত। ইমতিয়াজের 2 দিনের অবহেলাতেই রাগান্বিতা খুব কষ্ট পাচ্ছে। তবে রাগান্বিতা জানে ইমতিয়াজও তার মতো কষ্ট পাচ্ছে, কিন্তু দিনে দিনে এমন অবহেলা কেন করছে এটুকুই বুঝছে না রাগান্বিতা। ইমতিয়াজ রাগান্বিতাকে পড়াশোনার কথা বলেছিল অনেকদিন আগে, কিন্তু রাগান্বিতা বলেছে সে আর পড়াশোনা করতে চায় না।
ইমতিয়াজও জোর করেনি আর। তবে পড়াশোনা যে একেবারে বাদ দিয়েছে এটা বললেও ভুল হবে। ইমতিয়াজ অনেকগুলো বই এনেছিল রাগান্বিতার জন্য, সেগুলো প্রায়শই পড়ে রাগান্বিতা। ইমতিয়াজের টেবিলেও অসংখ্য বই আছে। ইমতিয়াজ উপন্যাস পড়তে খুব পছন্দ করে। রাগান্বিতা আগে এসব পড়তো না, কিন্তু এখন পড়ে, বেশ লাগে তার। তবে দিন শেষে ইমতিয়াজের অবহেলা বেশ পোড়ায় তাকে। জোরে নিঃশ্বাস ফেলে নিজের গত কয়েক মাসের দিনগুলোর কথা ভাবল রাগান্বিতা। আচমকা ইমতিয়াজের অবহেলায় সে যেন তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে। হঠাৎই সাইকেলের বেল বাজার আওয়াজ আসলো। রাগান্বিতা বারান্দাতেই দাঁড়িয়েছিল, কিন্তু তাও তাকালো না। আবার শব্দ হলো। রাগান্বিতা তাকালো না। এরপর বেশ কয়েকবারই আওয়াজ আসলো। এবার বিরক্ত নিয়ে তাকাতেই সামনে ইমতিয়াজকে দেখে বিস্মিত হলো রাগান্বিতা। এই সময় ইমতিয়াজ এখানে। ইমতিয়াজ হাতের ইশারায় রাগান্বিতাকে নিচে নামতে বলল। রাগান্বিতা ইমতিয়াজের একটুখানি ইশারাতেই বুঝি প্রাণ ফিরে পেল। সে দৌড়ে ছুটে গেল নিচে। রবিন তখন ঘরের ভেতর কাজ করছিল। রবিনের বউয়ের ছেলে হয়েছে। সে এখন দ্রুতই কাজ সেরে বাড়ি চলে যায়। রাগান্বিতা ছুটে এসে সামনে দাঁড়ালো ইমতিয়াজের। ইমতিয়াজ তখন তাকিয়ে থাকে রাগান্বিতার দিকে। রাগান্বিতাও তাকায়। দুজনেই চুপচাপ। কথা দুজনেই বলতে চাচ্ছে, কিন্তু দুদিনের অধিক দূরত্বে কোথায় যেন সংকোচতা কাজ করছে। কিছু সময় পার হওয়ার পরেও যখন ইমতিয়াজ কিছু বলছিল না, ধীরে ধীরে রাগান্বিতার ঠোঁটে জড়ানো হাসিটা মিলিয়ে গেল। সে মন খারাপের দৌলতে প্রশ্ন করল, কিছু কি বলবেন আমায়? উত্তরে ইমতিয়াজ বলে, বলতে তো অনেক কিছুই চাই তোমায়, কিন্তু সংকোচতার জ্বালায় বলতে আর পারছি কই। রাগান্বিতা ছলছল দৃষ্টিতে তাকায় ইমতিয়াজের দিকে। একটু কাছে এগিয়ে চোখে চোখ রেখে বলে, আমি তো আপনার কাছের মানুষ। আমাকে কথা বলতে আপনার এত সংকোচতা কেন প্রিয়? ইমতিয়াজ কিছু বলতে পারে না। সে অনেকক্ষণ চুপ থেকে বলে, সাইকেলে বসবে বউ, চলো একটু কাছাকাছি হয়ে আশপাশটা ঘুরি। রাগান্বিতা বিনা সংকোচে সাইকেলের সামনে বসে। মনে মনে খুব খুশি হয়। ইমতিয়াজও খুশি হয়। সে সাইকেল চালিয়ে তাদের পুরো বাংলো বাড়িটির চারপাশটা ঘোরে। বাড়ির চারপাশটায় বন জঙ্গল আর গাছপালা ছাড়া তেমন কিছুই নেই। তবে বাড়ির পেছনের দেয়ালের একটা অংশে অনেকগুলো জমানো গাছের ডালপালা দেখেছিল রাগান্বিতা। এদিকটায় তেমন একটা আসে না রাগান্বিতা। ইমতিয়াজ বলেছিল বাড়ির বাহিরে খুব একটা না যেতে। একেই তো সুন্দরী বউ, তার ওপর বন জঙ্গল, কখন কি ঘটে বলা যায়। রাগান্বিতা ইমতিয়াজের কথায় সেদিন খুব হেসেছিল, তবে কথা রেখেছিল ইমতিয়াজের। সে বের হয়নি খুব একটা বাহিরে। সারা বিকেলটা দুজনে কাছাকাছি থাকলেও কোথাও যেন দূরত্বতা ছিল, কথা না বলতে পারার সংকোচতা। এমনটা কেন হচ্ছিল বুঝছিল না রাগান্বিতা। সে তো কথা বলতে চায়, কিন্তু কোথাও গিয়ে যেন আটকাচ্ছিল খুব। ইমতিয়াজেরও বুঝি এমনই হচ্ছিল। সময় চলল, বিকেল পেরিয়ে সন্ধ্যা ঘনিয়ে আসছিল। পুরো প্রকৃতি হচ্ছিল লালচে। ইমতিয়াজ বাড়ির সদর দরজার সামনে এসে সাইকেল থামালো। রাগান্বিতা নামলো, গিয়ে বসলো বাড়ির সদর দরজার সামনে থাকা ছোট ছোট সিঁড়িগুলোর ওপর। তার যে কি পরিমাণ কষ্ট হচ্ছে বোঝানো যাবে না। ইমতিয়াজ বুঝলো রাগান্বিতার বিষয়টা। সে সাইকেলটাকে এক কর্নারে রেখে বসলো রাগান্বিতার পাশ দিয়ে একটু দূরত্ব নিয়ে। এবার তার সংকোচতা বুঝি কমলো। সে প্রশ্ন করলো, মন খারাপ হচ্ছে? রাগান্বিতা চুপ। ইমতিয়াজ বলে, অভিমান করেছো খুব, তাই না? রাগান্বিতা এবারও চুপ। ইমতিয়াজ খানিকটা অস্থিরতা নিয়ে বলে, আমার সাথে কথা বলবে না বউ? রাগান্বিতা এবার ঘুরে তাকালো ইমতিয়াজের দিকে। আচমকাই কেঁদে উঠল। ইমতিয়াজ বুঝলো, মাথা নিচু করে বলল, এভাবে কেঁদো না গো বউ, তোমার কান্নায় যে আমার অন্তর পুড়ে ছারখার হয়ে যায়। তাও থামে না রাগান্বিতা। কিছুটা সময় পার হওয়ার পর রাগান্বিতা বলে, আমার ভুলটা কোথায় বলুন না আমায়। এমন অবহেলা কেন করছেন? বলতে বলতে আবার কাঁদলো রাগান্বিতা। ইমতিয়াজ এবার গা ঘেঁষে বসলো রাগান্বিতার। নিজের হাতের মুঠোতে রাগান্বিতার ডান হাতটা মুষ্টিবদ্ধ করে বলল, তোমার কোনো ভুল নেই, সব ভুল আমার। ছলো ছলো আখিতে ইমতিয়াজের দিকে তাকালো রাগান্বিতা, বলল, কেন করছেন এমনটা? উত্তর দেয় না ইমতিয়াজ। অন্যদিকে সদর দরজায় দাঁড়িয়ে থাকা রবিন ইমতিয়াজ আর রাগান্বিতার বিষয়টা লক্ষ্য করল। সে বোধহয় খানিকটা হলেও আন্দাজ করতে পারল ইমতিয়াজের বিষয়টা। গোপনে দীর্ঘশ্বাস ছাড়ল। রাগান্বিতা মেয়েটা খুবই ভালো মনের একটা মেয়ে।
যেমন রূপ তেমনই মিষ্টি স্বভাবের অধিকারী। এমন মেয়েকে যে কোনো পুরুষই হৃদয় দিতে বাধ্য। ইমতিয়াজও দিয়ে ফেলেছে, যেটা তাকে ক্ষণে ক্ষণে দুঃখ দিচ্ছে। রবিন চলে গেল। ইমতিয়াজ হঠাৎই বলল, কিছুদিনের জন্য দূরে কোথাও পালিয়ে যাবে বউ? মাগরিবের নামাজ সেরে জায়নামাজটাকে জায়গা মতো রেখে সবেমাত্র পালঙ্কে বসল রাগান্বিতা। মাথায় তখনও তার কাপড় মোড়ানো। রাগান্বিতা কিছুক্ষণ জানালার বাহিরে তাকিয়ে রইল। একটু একটু করে সন্ধ্যা নামার নিঝুম হওয়া প্রকৃতিটা দেখল। এক শীতল হাওয়া বয়ে গেল তার শরীর ছুঁয়ে। রাগান্বিতা চোখ বন্ধ করে জোরে এক নিঃশ্বাস ফেলল। মাথায় মোড়ানো কাপড়টা সরিয়ে সে পশ্চিমা আকাশের দিকে তাকিয়ে বলল, হে আল্লাহ, আমার মানুষটাকে আপনি সব সময় ভালো রাখেন। তার সকল দুঃখ কষ্ট আমারে দিয়েন, আর আমার জীবনের সকল সুখ তারে দিয়েন। কথাগুলো বলে একা মনে অনেকক্ষণ আকাশ পানে তাকিয়ে রইল রাগান্বিতা। ধীরে ধীরে সময় এগোলো। রাগান্বিতা এগিয়ে গেল তার কক্ষের আলমারির দিকে। বোরকা হিজাব নিকাব বের করলো তাকের ওপর থেকেই। ইমতিয়াজ নামাজ আদায় করতে গেছে। যাওয়ার আগে রাগান্বিতাকে বলে গেছে, তুমি নামাজ পড়ে তৈরি থেকো বউ, আমরা বের হব। তোমার আমার জন্য কিছু পোশাক কিনবো, তারপর নিরুদ্দেশ হব কিছু দিনের জন্য, যেখানে তুমি আমি ছাড়া আর কেউ থাকবে না। রাগান্বিতাও মেনে নেয়। রাগান্বিতা তার খোপা করা ঘন কালো লম্বা চুলগুলো আবার শক্ত করে বেঁধে নিল। বোরকা হিজাব নিকাব পরে নিজেকে বাহিরে যাওয়ার জন্য প্রস্তুত করলো। শহরে আসার পর রাগান্বিতা তেমন কোথাও যায়নি। ঢাকা শহর ঘুরে দেখার ইচ্ছে জাগেনি কখনো। কিন্তু আজ যখন ইমতিয়াজ ঘুরতে নিয়ে যাবে বলল, তার খুব আনন্দ হয়েছে। মনে মনে ভেবে নিয়েছে তার প্রতি ইমতিয়াজের অবহেলা বুঝি কমল। কক্ষের দুয়ারে কড়া নাড়ার আওয়াজ আসলো। কেউ মিষ্টি সুরে শুধালো, তোমার হয়েছে বউ? রাগান্বিতা মৃদু হাসল, বলল, জি। কারণ সে বুঝেছে ইমতিয়াজ চলে এসেছে। রাতের প্রকৃতি তখন থমথমে। নিঝুম প্রকৃতির ভিড়ে বড় মোটর গাড়িতে চড়ে এগোচ্ছে ইমতিয়াজ আর রাগান্বিতা। দুজনেই চুপচাপ। রাগান্বিতা বাহিরের প্রকৃতি দেখছে। সে জানে না ইমতিয়াজ তাকে কোথায় নিয়ে যাচ্ছে। রাতের মুগ্ধনীয় বাতাস তাদের বারংবার ছুঁয়ে দিচ্ছে। ধীরে ধীরে পথ পেরিয়ে বাজারের ভেতর দিয়ে ছুটল গাড়ি। মানুষের ভিড় দুদিকে। রাগান্বিতা নিজেকে গুটিয়ে নিয়ে সোজা হয়ে বসলো গাড়িতে। কতদূর গিয়ে গাড়ি থামানো হলো। ইমতিয়াজ রাগান্বিতা দুজনেই বেরিয়ে আসলো বাহিরে। সামনেই বিশাল এক মেলা বসেছে, শহুরে মেলা। গ্রামে থাকতে রাগান্বিতা একবার তার সহপাঠীদের সাথে মেলায় গিয়েছিল, তাও তেমন কিছু না দেখে ফিরে এসেছে। বাবার বারণ ছিল কিনা। ইমতিয়াজ মোটর গাড়ি থেকে নেমে রাগান্বিতার হাত ধরল, বলল, মেলার ভেতর ভিড় থাকবে, আমার হাত কোনোভাবেই ছাড়বে না কিন্তু। রাগান্বিতা শুনল, মাথা নাড়িয়ে সমর্থন করল। অতঃপর রাগান্বিতা ইমতিয়াজ আস্তে আস্তে প্রবেশ করলো শহুরে মেলার ভেতর। নানান রঙের দোকানপাট আর মানুষের ভিড়। এত মানুষের মজলিসে রাগান্বিতা তেমনভাবে কখনোই আসেনি। চারপাশে মানুষ গিনগিন করছে। রাগান্বিতার গায়ে কোনো পরপুরুষের স্পর্শ না লাগে, তাই ইমতিয়াজ খুব সযত্নে রাগান্বিতাকে নিজের সাথে মিশিয়ে নিল। রাগান্বিতা চারপাশটায় চোখ বুলালো। নাগরদোলা, মাটির তৈরি খেলনা, শাড়ি চুড়ি সহ অনেকগুলো খাবারের দোকান দেখল। সেই দূরে দেখা মিলল বায়োস্কোপের। রাগান্বিতা কখনো বায়োস্কোপে চোখ দিয়ে ছবি দেখেনি। সে উত্তেজিত হয়ে ইমতিয়াজকে আবদার করল, চলুন না বায়োস্কোপ দেখি। ইমতিয়াজ তাকালো বায়োস্কোপের দিকে। বেশি না ভেবেই বলল, তোমার বায়োস্কোপ ভালো লাগে? রাগান্বিতা তার উজ্জ্বল মাখা কাজল কালো চোখ দুটো নাড়িয়ে বলল, খুব, চলুন না যাই। ইমতিয়াজ রাজি হলো, বলল, ঠিক আছে চলো। রাগান্বিতা প্রচণ্ড রকম খুশি হলো। ইমতিয়াজ প্রাণ ভরে তা দেখল। রাগান্বিতা ছুটে গিয়ে বায়োস্কোপওয়ালারে বলল, বায়োস্কোপ দেখবো চাচা। লোকটি খুশি হলো। ইশারায় বায়োস্কোপের সামনে থাকা গোলাকৃতির জিনিসটাকে দেখিয়ে ওখানে চোখ দিতে বলল। রাগান্বিতা ইমতিয়াজকে নিয়ে বসলো নিচে, বলল, আসুন একসাথে দেখি। এক ষোড়শী নারীর বায়োস্কোপ দেখার এত উত্তেজনা, এত আগ্রহ দেখে ইমতিয়াজ আর কিছু বলতে পারল না। রাগান্বিতা চোখ রাখলো বায়োস্কোপের ভেতর, ইমতিয়াজও রাখলো। এরই মাঝে বায়োস্কোপওয়ালাও তার সুরেলা কণ্ঠ নিয়ে বলল, এ এক রাজা রানীর গল্প। রাগান্বিতা খুব মনোযোগ দিয়ে দেখতে এবং শুনতে লাগলো।
বায়োস্কোপওয়ালা বলে উঠল, কি চমৎকার দেখা গেল, এই বাড়িতে আইসা গেল, রাজার রাজ্য দেখেন ভালো, কি চমৎকার দেখা গেল। এ সুর আর ছন্দের তালে তালে ধারা বিবরণী দিতে লাগলো বায়োস্কোপওয়ালা। কাঠের বাক্সে চোখ লাগিয়ে গানের তালে ছবি দেখার দৃশ্যকেই বায়োস্কোপ বলে। খঞ্জনিয়ার গানের তালে তালে বাক্সের ভেতর পাল্টে যায় ছবি। এক রাজা আর এক রানীর গল্প। রানী ছিল এক গরিব ঘরের মেয়ে। রানীর নাম মেহেরুন্নেসা, রাজা নবাবউদ্দিন। রানীর জন্ম গরিব ঘরে হলেও সে ছিল অত্যধিক সুন্দরী এক যুবতী কন্যা। হঠাৎই একদিন রাজা শিকার করতে গিয়ে দেখা হয় রানীর সাথে। প্রথম দেখাতেই প্রেমে পড়ে যায় রাজা। রানীও মুগ্ধ হয় রাজাকে দেখে। এখান থেকেই শুরু হয় এদের প্রেম কাহিনী। এক রাজা এক রানী, তাদের বন জঙ্গল পশু পাখি, রাজকীয় বাড়ি, এমন নানা রঙের ছবি দেখিয়ে সুরে সুরে কাহিনী বলতে লাগলো বায়োস্কোপওয়ালা। ধীরে ধীরে সেই কাহিনীর গল্পের জগতেই হারিয়ে যায় রাগান্বিতা ইমতিয়াজ। গল্পের এক পর্যায়ে দেখা যায় রাজার মার ষড়যন্ত্র করে মেহেরুন্নেসার সাথে। ছেলেকে ভুল বুঝিয়ে নিজের কাছে আনতে চায়, কিন্তু পারে না। অনেক বাধা পেরিয়ে শেষে মিলন ঘটে রাজা রানীর। আর এখানে বায়োস্কোপের কাহিনী শেষ হয়। পুরো দৃশ্য দেখে রাগান্বিতা কখনো মুগ্ধ হয়েছে, কখনো হেসেছে, কখনো রাগ করেছে, তো কখনো কেঁদেছে। গোটা একটা সিনেমা দেখলো এমন। পুরো দৃশ্য শেষ হতে বায়োস্কোপ থেকে চোখ সরিয়ে উঠে দাঁড়ালো রাগান্বিতা ইমতিয়াজ। গল্পের শেষে মিলন ঘটায় রাগান্বিতা বেজায় খুশি। ইমতিয়াজ বায়োস্কোপওয়ালাকে কিছু করে দিল, সে খুশি হলো। ইমতিয়াজ রাগান্বিতাকে নিয়ে ছুটে যায় অন্য দিকটায়। রাগান্বিতাও যায়, যেতে যেতে বলে, কাহিনীটা দারুণ ছিল, তাই না? ইমতিয়াজও মৃদু হেসে বলে, তোমার ভালো লেগেছে? রাগান্বিতা খুশি মাখা মুখে ইমতিয়াজের হাতটা আরেকটু শক্ত করে চেপে ধরে বলল, প্রচুর। ইমতিয়াজ খুশি হলো। রাগান্বিতার চোখ দুটো আর কণ্ঠস্বর শুনে বুঝতে পেরেছে ইমতিয়াজ মেয়েটা আজ দারুণ খুশি। সময় চলল। রাগান্বিতা ইমতিয়াজ মুগ্ধনীয় মুহূর্ত কাটালো। রাগান্বিতাকে নিয়ে কিছু পোশাকের দোকানে ঢুকলো ইমতিয়াজ। খুবই সাদামাটা টাইপের শাড়ি কিনলো, চোখে দেওয়ার জন্য কাজল, একটা লিপস্টিক, লাল টুকটুকে রঙের আলতা আর রং বেরঙের কিছু রেশমি চুড়ি। এক পাতা টিপ কেনার ইচ্ছে থাকলেও পরে কেন যেন কিনলো না। রাগান্বিতা শুধু দেখেই গেল ইমতিয়াজের কাণ্ড। ইমতিয়াজ নিজের জন্য কিনেছে কিছু লুঙ্গি, সাদামাটা ফতুয়া, দুটো গামছা আর গায়ে মাখানো আতর। রাগান্বিতা বোঝে না এসব কেন কিনলো ইমতিয়াজ, সে তো এগুলো পরে না। শেষবার তাকে বাড়িতে বসে ওই প্রথম শাপলা দিয়ে সাজানোর দিন নৌকায় বসে ইমতিয়াজকে লুঙ্গি ফতুয়ায় দেখেছিল রাগান্বিতা, এরপর আর দেখেনি। ইমতিয়াজ এখন আর চশমা পরে না, এতে অবশ্য রাগান্বিতার কোনো দ্বিধা নেই, কারণ চশমা ছাড়াই ইমতিয়াজকে চমৎকার দেখায়। অনেকটা সময় একসাথে কাটালো, ঝাল মুড়িও খেলো দুজন, নাগরদোলাতেও চড়েছিল। রাগান্বিতার সে সময় কি ভয়, বুক ধরফর করার বিষয়টা এখনও যায়নি মনের ভেতর থেকে। রাগান্বিতাদের বাড়ি ফিরতে প্রায় অনেকটা রাত হলো। তারা খুব আনন্দ করলো একসাথে। রাগান্বিতা ভুলেই গেল দুদিন ধরে তার আর ইমতিয়াজের মাঝের দূরত্বের অবহেলা চলছিল। রাতে বাড়ি এসে দুজন একসাথে রাতের ভোজন করলো। রবিন ছিল না। খেতে বসেও রাগান্বিতার সে কি কথা, সারা সন্ধ্যার ঘটে যাওয়া তার ভালো লাগা, বুক ধরফর করা, বায়োস্কোপের কাহিনী সব একের পর এক বলতে লাগলো। ইমতিয়াজও তার তালে তাল দিল, খুশি মনে এটা ওটা বলল। সময়টা যেন দারুণ গেল দুজনের। রজনীর তখন মধ্যভাগ চলছিল। রাগান্বিতা ইমতিয়াজের বুকে মাথা দিয়ে শুয়েছিল। কথা তার তখনও শেষ হয়নি। ইমতিয়াজ তার মাথায় হাত বুলাতে লাগলো আর মন দিয়ে চোখ বন্ধ করে রাগান্বিতার কথা শুনছিল। হঠাৎই রাগান্বিতা বলল, একটা কথা বলবো। চট করেই ইমতিয়াজ তার চোখ খুলল, বলল, এতক্ষণ ধরে কি বলছিলে? রাগান্বিতা তার ঠোঁটে কামড় দিল, মাথা উচকিয়ে হেসে জবাব দিল, এতক্ষণ অনেকগুলো কথা বলছিলাম, এখন একটা কথা বলবো। ইমতিয়াজ হেসে দেয় রাগান্বিতার কথা শুনে, বলে, জি বলুন মহারানী, আপনার একটা কথা কি? রাগান্বিতা খানিকটা লজ্জা পায়, মিষ্টিভাবে বলে, কাল আমরা কোথায় যাব? নিরুদ্দেশ হব। জায়গার নাম নেই? গিয়ে বলবো। এখন বললে কি হবে? কিছুই না। তাহলে বলুন। বললাম তো গিয়ে বলবো। রাগান্বিতা আর ঘাটল না, মেনে নিয়ে বলল, ঠিক আছে। আচ্ছা, আজ যে আমরা পোশাক কিনলাম, আমরা কি ওগুলো ওখানে গিয়েই পরবো? শোনো, কোনো গহনা নিবে না। রাগান্বিতা অবাক হয়ে বলে, কেন?
আমরা বিলাসিতা নয় বউ, সাধারণভাবে কয়েকদিন সংসার করব। আপনি ঠিক কি চাইছেন বলুন তো? ইমতিয়াজ জোরে নিঃশ্বাস ফেলে 2 হাতে রাগান্বিতাকে শক্ত করে আঁকড়ে ধরে বলল। বলবো না, বলে দিলে মজা আছে নাকি? রাগান্বিতা চুপ করে মাথা দিয়ে রইল ইমতিয়াজের বুকে। বিনিময়ে আর কিছু বলল না। অনেকক্ষণ পর চোখ বুজে বলে, আপনি হয়তো জানেন না প্রিয়, আপনার মাঝে মাঝে আমার বড্ড রহস্যময় লাগে। ইমতিয়াজ বুঝি শুনল রাগান্বিতার কথা। অনেকক্ষণ নীরব থেকে একা মনে আওড়ালো। আমি যে কে জানতে হলে ধূসর রঙের সেই পাতাটা তোমায় পড়তে হবে বউ, যে পাতাটা আমি লুকিয়ে রেখেছি গহীন অন্ধকারের এক পাতাল কক্ষে।